স্যার বিশেষ করে এলজিবিটিকিউর যে প্রসঙ্গটা আপনি এনেছেন, স্যার আপনি এই জিনিসটিকে কখনো খেয়াল করেছেন যে আমাদের বাংলাদেশের যাদেরকে আমরা তথাকথিত যে বুদ্ধিজীবী বলি, যাদেরকে আমরা টক শো পাড়ায় চিনি, যাদেরকে আমরা ইন্টেলেকচুয়ালি উপন্যাস, গল্প, বিভিন্ন সাহিত্যে অবদান রাখছে বাংলাদেশে, তো এই যে যারা বুদ্ধিজীবী আছে তাদের কি ভূমিকা? এই এলজিবিটিকিউটা অনলি নট ফর ইসলাম, এটা গোটা সোসাইটির জন্য, একেবারে একটা সেকুলার সমাজ বলেও যে একটা সমাজ আছে, একটা মানুষের মূল্যবোধ, যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ককে যে একটা বিচ্ছিন্ন করে দেওয়া। আমরা হাজার বছরের ইতিহাস যখন পড়বো স্যার, আমরা সেই আদিম যুগ থেকেও, আদিম যুগের মানুষরাও কিন্তু এলজিবিটিকিউর সাথে পরিচিত ছিল না। সেই হাজার বছরের বাঙালি বলি আমরা, হাজার বছরের ইতিহাসে কিন্তু আমাদের এলজিবিটিকিউর প্রয়োজন হয়নি, আমাদের লেসবিয়ান গে প্রয়োজন হয়নি, আমাদের 47-এর আগে যে ব্রিটিশ পিরিয়ড ছিল তখনও প্রয়োজন হয়নি, 47-এর পরেও প্রয়োজন হয়নি, 71-এর পরেও প্রয়োজন হয়নি। তাহলে হঠাৎ এমন কি হলো যে এলজিবিটিকিউর যে অধিকার আন্দোলন বাংলাদেশে হাতে গোনা 1 লক্ষ তো পাওয়াই যাবে না, 1000 জনও পাওয়া যাবে না যারা হচ্ছে এলজিবিটিকিউর সমর্থক। তাহলে এই যে 1000 যদি ধরে নেই, 1000 জন মানুষ কি হলো যে 16 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এবং 16 কোটি মানুষের যে মানে প্রতিবাদ, সেটা তাদেরকে কাউন্ট করতে পারছে না, তাদের এগেইনস্টে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়। এটা প্রশ্নটা বোধহয় পেয়েছি। জি জি জি, এটা কি হলো স্যার? প্রথম কথা হচ্ছে যারা এটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের ডেডিকেশন। আচ্ছা আচ্ছা। আর আমরা যারা মনে করছে এটা হওয়া উচিত না, তাদের ডেডিকেশনটা। আচ্ছা আচ্ছা। এই জায়গাতে আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় আমাদের এই সমাজে, সে জায়গাতে একটা বড় সংকট আছে, আইডেন্টিটি ক্রাইসিস। আচ্ছা। এদের মধ্যে যারা তাদের ব্যক্তিগত ধর্মীয় অথবা মুসলিম যে আইডেন্টিটি তার ব্যাপারে বেশিরভাগই উদাসীন। আমরা তো অনেক বড় সাহিত্যিককে দেখব, কিন্তু তার নিজের ধর্ম এবং ইসলামিক সংস্কৃতি এ দুটোর ব্যাপারেই উনি যথেষ্ট পরিমাণে সচেতন হিসেবে নিজেকে সমাজে দাঁড় করাতে চান না। বরং এই সমাজে এই জায়গা থেকে একটু সরে এসে যদি উনি নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে হয়তো মিডিয়ার কভারেজটা ভালো পাওয়া যায়। ব্যক্তিগত জীবনে নিজেকে যে কারণে বুদ্ধিজীবী বলছি আমরা, ওই বুদ্ধিজীবী উপাধি পেতেও সহজ হয়। আর নিজের আইডেন্টিটির উপরে দাঁড়িয়ে থেকে যদি এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন তার পক্ষে মিডিয়ার এই কাভারেজটা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। এর বাইরেও সে অনাকাঙ্ক্ষিত কিন্তু চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হয়। তো এই রিস্কটা নেওয়ার জন্যে অথবা সমাজে তাকে ইতিবাচকভাবে ওই জায়গায় থেকে কন্ট্রিবিউট করবার জন্য খুব কম মানুষই আছে যারা দাঁড়িয়ে থাকবার জন্য ইচ্ছে পোষণ করে। হয়তো সে, আমি খুব আরও খেয়াল করেছি, আমাদের খুব চলতে ফিরতে দেখেছি, উনি ওনার নিজের সাবজেক্টে ভালো করছেন, গবেষণা করছেন, অনেক বেশি কাজ করছেন, কিন্তু হয়তো 2 রাকাত নামাজও শুদ্ধ করে পড়তে পারেন না। এরকম অনেককে আমি দেখেছি। আচ্ছা। উনি হয়তো সারা জীবনে কোরআনটা সুন্দর করে পড়তে শিখেননি। ওনার বিশ্বাসের জায়গাগুলোতে কোথায় ভঙ্গুরতা দেখা দিতে পারে, এই জায়গাগুলো উনি কখনো খুঁজে দেখেননি। ফলশ্রুতি হয়েছে যে এই সমস্ত সামাজিক যে ইস্যুগুলো তা তাকে ওইভাবে নাড়ায় না যেমনটা আমরা এখন নড়ছি। আমরা যেমন করে ভাবছি ওই ভাবনাটা ওনাকে ভাবায় না। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা ওনাদেরকে শুধু শুধু দোষ দিচ্ছি, কারণ এই সামাজিক প্রেক্ষাপটে উনি ওইভাবে জীবনে অভ্যস্ত হননি, তৈরি হননি, গড়ে ওঠেননি, অথবা নিজেকে গড়ে ওঠার চেষ্টা উনি কখনো চেষ্টিত হননি। আজও হয়তো চেষ্টা করেন না যে আমার প্রকৃতপক্ষে নিজের আইডেন্টিটিটা কী, এবং ওই আইডেন্টিটি ধারণ করবার জন্য আমাকে কীভাবে তৈরি হতে হবে, এটা একটা জিনিস। অন্যদিকে যারা সারা পৃথিবীতে এই এলজিবিটিকিউ এটিকে আন্দোলন হিসেবে নিয়েছে, তাদের ডেডিকেশন 100-100। তারা পয়সা দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, নিজেরা প্র্যাকটিস করছে। আমরা এই প্র্যাকটিস করবার মধ্যে দিয়ে একজন মানুষ অন্যান্য আর সমস্ত ক্রিয়েচারের থেকে যে ভিন্ন, তাদের যে র্যাশনাল সেন্স আছে, আমরা যদি শুধু সায়েন্সটাকে প্রাধান্য না দিয়ে বলি যে সমাজে তো
মানুষের মধ্যে মানুষের যে কানেকশন, যোগাযোগ এর যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলো আমরা ওয়ান বাই ওয়ান যদি একজন সমাজবিজ্ঞানীর কাছ থেকেও জানতে চাই, তাহলে দেখব যে এই র্যাশনাল থিঙ্কিংটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। র্যাশনাল থিঙ্কিং যদি কোনো মানুষের না থাকে, শুধুমাত্র তার এই বায়োলজিক্যাল লাইফ না, সব জায়গাতেই, তাহলে তার পক্ষে এই সমাজে একেবারে নিচের স্তরে নেমে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। যেটি কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে মানুষেরা যখন এরকম কাজ করেন তারা চতুষ্পদ প্রাণীর চেয়েও খারাপ হয়ে যান, নিচে নেমে যান। তো এখন আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন তারা কিছু মানুষকে পেয়েছেন এবং সেই মানুষগুলো নিজের জীবন দর্শনটাকে আসলে ঠিকঠাক মতো স্থির করতে তৈরি করার ওদের সহজ হয়, ফলে এটিকে তারা এই লক্ষ্যের সাথে মিলিয়ে ফেলেছেন। আর যখন মিলিয়ে ফেলেছেন, এখন তার দুটো দিকই কাভার করে ফেলছেন। একটা হচ্ছে তার মানিটারি সোর্সেস, ইনকাম, আর একটা হচ্ছে তার ওই বোধ তৈরি না হওয়ার কারণে বায়োলজিক্যাল জীবনের যে এক ধরনের র্যাশনালিটি, তা তার কাছে আর মৌলিক কোনো বিষয় না। আর যারা এটিকে আন্দোলন হিসেবে নিয়েছেন তারা আমাদের সমাজের এই সভ্যতার যে চমৎকার একটা আমরা বলবো যে এটা সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে তারা নষ্ট করে দিতে চায়, যেমনটা লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। এবং আল্লাহ তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবীদেরকেই এজেন্ডা ভিত্তিক প্রেরণ করেছিলেন। একেবারে একমাত্র প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন ভার্সেটাইল। উনি সব মানুষের, সব যুগের সব প্রফেটদের এজেন্ডাগুলোকে এক জায়গায় ধারণ করতে পেরেছেন এবং সেটি দিয়ে ক্লোজ করেছেন। কিন্তু আমরা যদি দেখি অনেক প্রফেটদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পার্টিকুলার সিঙ্গেল এজেন্ডা দিয়েছিলেন, এবং সেটি দিয়েছেন এই কারণে যে আমাদের এই সমাজে আমরা দেখব যে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, এবং তখন আমাদের কাছ থেকে লেসনটা নেওয়ার জায়গাটা হবে ওখানে। আমরা দেখেছি এই সমস্ত এক একটা কমিউনিটিকে, এক একটা সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, ওরা সেই পেছনে ফিরে গেছে, অসভ্য মানুষদেরকে তারা অনুসরণ করতে শুরু করেছে। এবং আমরা এটাও বিশ্বাস করি একজন বিশ্বাসীর জায়গা থেকে যে এর ফলশ্রুতিতে মানুষেরা যে তাদের অনাচার ও দুরাচারের ফলে পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসে, সেই বিপর্যয় কোনো না কোনোভাবে আমাদেরকে ফেস করতে হবে। এর একটা হতে পারে ভয়াবহ রকমের আমরা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, অনেক জায়গাতে হচ্ছে। যারা এই ধরনের অসম যৌন হচ্ছে বা সেক্সুয়াল লাইফে বা বায়োলজিক্যাল লাইফে অভ্যস্ত, এর একটা ডাটা হয়তো আমাদের খুঁজে বের করতে হবে, আছে হয়তো, যে তারা কি ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত। এবং আমরা বলতে পারি না, যেমন এইডস একসময় ভয়াবহ আকার ধারণ করেছিল, এরকম সামনে আমাদের জন্য আরও কোনো রকমের ভয়াবহ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আসছে কিনা আমরা জানি না, যেমনটা কোভিড এসছে। সুতরাং আমরা হয়তোবা আমাদের সবাইকে এরকম সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে, শুধুমাত্র এই ধরনের মানবিক বিপর্যয়ের ফলশ্রুতিতে আমাদেরকে এর শাস্তি হিসাবে নিজেদেরকে প্লেস করবার সময় আসতে পারে। স্যার, এই মানে বিশ্রী এই প্রথাকে মানে বাংলাদেশে খুবই প্রতিবাদ করছে, জোরালো প্রতিবাদ, যে ডক্টর সরওয়ার আলম কিংবা আসিফ আদনানরা, তো তাদের এই যে ভূমিকাটা, এভাবে আরো অনেকের এগিয়ে আসা উচিত বলে আপনি কি মনে করেন? এটা কিভাবে? আমি তো মনে করি যে আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে সত্যি সত্যিই যদি মানুষ, মানবিকতা, সভ্যতা এই জায়গাগুলোতে টিকিয়ে রাখতে হয়, তাহলে শুধু দুই একজন সারোয়ারকে দিয়ে হবে না, আসিফ মাহতাবকে দিয়ে হবে না, আমাদের সবাইকে এটির জন্যে শ্রম দিতে হবে, এটির জন্য মেধা খরচ করতে হবে। এর যে ভয়াবহ প্রভাব, সেটিকে রহিত করবার জন্য সমাজে এক ধরনের মুভমেন্ট তৈরি করতে হবে। সেটা পরিবার থেকে শুরু হতে হবে। পরিবার, সমাজ, ইনস্টিটিউশন সব জায়গাতেই এটার আমার কাছে মনে হয় যে একটা মুভমেন্ট তৈরি হওয়া দরকার। সেই মুভমেন্ট তৈরি হলেই এটা একটা সামগ্রিক মুভমেন্টের রূপ নেবে, এবং তখনই আমি মনে করি যে যারা এই কাজগুলোতে নিজেদের ডেডিকেশনটা আটমোস্টলি শো করছে, সেটি রহিত করা সম্ভব হবে, এবং আমি বিশ্বাস করি সেটা হওয়া সম্ভব, সেটি হতে হবে। আমরা সমাজটাকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে, সভ্যতাটাকে এরকম নষ্ট হতে দিতে পারি না।
একটা পাশবিক সভ্যতার কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণের জন্য কোনোভাবেই তৈরি করতে পারি না। তো সুতরাং আমরা মনুষ্য সভ্যতার কাছে ফিরে যেতে চাই, থাকতে চাই। পাশবিক সভ্যতার বিপর্যয়ে আমরা অবশ্যই সবার হাতগুলোকে একসাথে এক জায়গায় মিলিত হতে হবে। জি। এবং এই ব্যাপারে মনে করি যে আমাদের সবারই কিছু না কিছু করার আছে। ধন্যবাদ।